আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আখি স্বপন ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। চলুন আজকে আপনাদের সাথে আমার একটা চ্যালেঞ্জিং রেসিপি শেয়ার করি, যেটা ছিল আজকে আমি সকালবেলা ভেবেছি একটা বড় রাজহাঁস নিয়ে এসেছিলাম গ্রামের বাড়ি থেকে। ওটা আজকে রান্না করব, সাথে থাকবে সকালের জন্য সাদা রুটি। সবই আমাকে করতে হবে 9টার মধ্যে, এটাই আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। তবে পালক বাছার কোনো ঝামেলা ছিল না, কারণ ওটা বাড়ি থেকে নিয়ে আসার সময় একদম স্কিনটা পরিষ্কার করে নিয়ে এসেছিলাম এবং আমার বড় যা এটার বাকিটুকু ছেঁকে পরিষ্কার করে দিয়েছিল। আর পালকগুলো পরিষ্কার করে দিয়েছিল পাশের বাসার দুইজন চাচি। ওনারা সবসময় আমরা বাড়িতে গেলে আমাদেরকে কাজে এসে অনেক হেল্প করে। তবে এখন কাটতে হবে আমাকে, তাই আমি কিচেনে চলে গেলাম এবং হাঁসটাকে নিয়ে কাটা স্টার্ট করলাম। আর এই রাজহাঁস কাটতে আমার অনেক সময় লেগেছিল, যদিও আমি এখন আপনাদেরকে ফাস্ট করে দেখাচ্ছি। এছাড়া ভিডিওটাও অনেক লং হয়ে যেত। কাটা শেষ হয়ে যাওয়ার পর আমি হাঁসটাকে ভালো করে ধুয়ে আমার মতো করে পরিষ্কার করে একটা স্ট্রেনারে পানি ঝরতে রেখে দিয়েছি কিছু সময়ের জন্য। কারণ ভালো করে পানি যদি না ঝরে যায়, মাংস থেকে তো পরে আরও বেশি পানি উঠবে, এজন্য আমি আগে ভালো করে পানি ঝরার জন্য রেখে দিয়েছি। এবার আমি একটা ট্রেতে সবগুলো মশলা রেডি করে নেব, এতে করে আমার রান্না করা খুব সহজ হবে, কোনো ঝামেলায় পড়তে হবে না, একবার এক এক মশলার জন্য যেতে হবে না। তো চুলোয় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা যখন গরম হবে এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপরে সর্ষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1.5-2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে দেব কারণ পেঁয়াজটা একটু নরম হওয়ার ব্যাপার আছে। আর পেঁয়াজটা ভালো করে নেড়ে যখন একটু সাদা সাদা ভাব চলে যাবে, একটু স্বচ্ছ কালার চলে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব লবণ। কারণ প্রথমে লবণ দিয়ে দিলে পেঁয়াজটা নরম হবে তাড়াতাড়ি করে, এতে করে রান্নার কাজটা আরও এগিয়ে যাবে। এবারে এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব তেজপাতার যেন সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। এবং তারপর আমি একে একে সব বাটা মশলা দিয়ে দেব। প্রথমেই বাটা মশলার মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা দেব 3 টেবিল স্পুন। তারপরে দেব রসুন বাটা, সেটাও দেব 3 টেবিল স্পুন। কারণ আমার হাঁসটা প্রায় 2.5 কেজি ওজনের, সেই ভেবে আমি এই পরিমাণ মশলাগুলো দেব, না হলে ঠিকঠাক হবে না। কারণ হাঁসে যদি ঠিকঠাক মশলা ঠিক পরিমাপে না দেয়া হয় তাহলে টেস্টটা ঠিক ভালো হবে না। এবার আমি মশলাগুলোকে ভালোভাবে ভাজা করে নেব, তা না হলে মশলার যে কাঁচা ভাব আছে সেই কাঁচা ভাবটা থেকে যাবে, তখন আর ভালো লাগবে না। তো মশলাটা ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 3-4 টুকরো দারুচিনিটা দেওয়ার পরে বাকি যে এলাচটা থাকবে আর লবঙ্গ, জায়ফল, জয়ত্রী, স্টার মশলা, এগুলো সব আমি রেখে দেব। একটু পরে আমি এটাকে ভালো করে হামানদিস্তায় থেতো করে দিয়ে দেব, তখন এটার ঘ্রাণটা খুব ভালো হবে। মশলা ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানিতে এবার আমি শুকনো যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দেব হলুদ গুঁড়োটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে মাংসের গায়ে যেন সুন্দর একটা হলুদ রং চলে আসে, দেখতে তাহলে অনেক সুন্দর দেখাবে। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষানোর ফলে এর মশলার যে উগ্র গন্ধ আসছে সেটা চলে যাবে। তারপরে আমি এখানে হামানদিস্তায় মশলাগুলোকে থেতো করে দিয়ে দেব। তারপরে এগুলো ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভাজা করে নেব। মশলা ভাজা হওয়ার পরে আমি আরও একটু পানি দিয়ে দেব লাস্টে আরেকবার কষানোর জন্য। তো ওই পানিটাও ভালোভাবে নাড়াচাড়া করে শুকিয়ে নেব। এইবার আমার মশলা কষানো শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো ঢেলে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। এর মধ্যে এই মাংস থেকে অনেকগুলো পানি উঠে আসবে আর হলুদের যে সুন্দর কালারটা, এটা সুন্দরভাবে মাংসের গায়ে লেগে যাবে। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানিতে মাংসগুলো সুন্দরভাবে কষানো হবে। আমি আবারও 2-1 বার ঢাকনাটা উঠিয়ে কয়েকবার মাংসটাকে ভালোভাবে নেড়েচেড়ে দেব, তা না হলে মশলাটা নিচে লেগে যাবে। ঘন করে একটু নাড়াচাড়া করতে হবে। এবার দেখুন মাংসতে কি সুন্দর কালার এসেছে। হলুদটা প্রথমে দিয়েছিলাম তাই এত সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়োটা দিয়েও আমি ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যেন মরিচের গুঁড়োটাও মাংসর সাথে ভালোভাবে মিশে যায়। তারপর নাড়াচাড়া শেষে আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে
দিয়ে ঢেকে রেখে দেব, যেন মশলাটা ভালো করে মাংসের গায়ে লেগে যায়। আর আমি বারবার করে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো, এতে করে আর নিচে লেগে যাবে না। কারণ মাংস যদি নিচে লেগে যায় খেতে একদমই ভালো লাগবে না। আর আমি অন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম, আর ওখানে একটু পানি আর লবণ দিয়ে দিলাম, কারণ আমি চালের আটার রুটি করব এই জন্য। পানিটা ফুটতে শুরু করেছে, আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব চালের আটা। চালের আটা দিয়ে আমি ভালোভাবে চালের রুটির ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করা শেষ হয়ে গেলে আমি এটাকে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। এতে করে রুটিগুলো খুব মসৃণ হবে, কিনারগুলো ফাটবে না। এই ডোটা যত বেশি পারফেক্ট হবে রুটি ততই ভালো হবে। আর এর মধ্যে আমার মাংসটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে একটু পানি দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যেন এটা আরও ভালোভাবে কষানো হয়। কারণ মাংসটা তো অনেক শক্ত, এই জন্য এটা যেন সফট হয়। এতে আমি 2বার করে পানি দিয়ে দিচ্ছি, তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এই ফাঁকে আমি আমার রুটিগুলোকে বেলে নেব। আমার সব রুটিগুলো বেলা শেষ হয়ে গিয়েছে, এর মধ্যে আমার মাংসটাও সেদ্ধ হয়ে এসছে প্রায়। এখন আমার আলু দেওয়ার সময় হয়ে গিয়েছে, তাই সব আলু দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব, তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব। এটাই শেষ ঝোলের পানি দেয়া। এই পানিতে সব মাংস এবং আলু সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। মাংসটা সেদ্ধ হতে থাকুক আর ঝোলটা একটু কমতে থাকুক। এর মধ্যে আমি আমার যত রুটিগুলো আছে সবগুলো ছেঁকে নেব। রুটিগুলো সব ছেঁকা হতে হতে এর মধ্যে আমার গরম মশলা দেওয়ার সময় হয়ে গিয়েছে মাংসতে, তাই আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এর ফাঁকে ফাঁকে আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি। রুটিগুলো ছেঁকার মাঝে তাওয়াটা মাঝে মধ্যে নোংরা হয়ে যাচ্ছে চালের গুঁড়ো লেগে লেগে, তখন আমি ফাঁকে ফাঁকে এই তাওয়াটা নিয়ে ভালো করে ক্লিন করে দিচ্ছি, না হলে পরের রুটিগুলো আবার লালচে হয়ে যাবে। রুটি যদি লাল লাল হয়ে যায় তাহলে দেখতে একদমই ভালো লাগে না। রুটি যত সাদা সাদা হয় ততই বেশি দেখতে ভালো লাগে। আমার মাংস রান্নাও শেষ আর রুটিগুলো শাঁকা হয়ে গিয়েছে, এবার শুধু সার্ভ করার পালা। এখন আমি একটা ডিশে মাংসগুলো বেড়ে নিচ্ছি, সুন্দর করে মাংস, আলু, ঝোল এগুলো দিয়ে পরিবেশন করছি। আর পাশে আমি রেখে দিয়েছি আমার তৈরি করা রুটিগুলো। আর এখন গরম গরম পরিবেশন করব আমার হাজব্যান্ড এবং ছেলের কাছে। দেখুন তো কেমন লাগে আপনাদের কাছে। আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো বাটনে ক্লিক করে পাশেই থাকবেন। ধন্যবাদ।